কে হচ্ছেন রাষ্ট্রপতি ঠিক করবে বিএনপির স্থায়ী কমিটি। চূড়ান্ত হবে সংসদে সেপ্টেম্বরের অধিবেশনে, জানিয়েছেন মন্ত্রীরা। সব বাধা পেরিয়ে স্বনির্ভর ও প্রযুক্তি নির্ভর দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা। ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ বিএনপিকেও ছাড়বে না, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। উল্টা পথে হাঁটছে সরকার, অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা, বিপাকে যানবাহনের চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা, কারসাজির অভিযোগ। তারুণ্যের ক্ষোভের তোড়ে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর পদত্যাগ। ককরোচ পার্টির আন্দোলন প্রত্যাহার, স্বাভাবিকতায় ফিরল স্লোগান মুখর যন্তর মন্তর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি? আলোচনায় ঘুরছে বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রী পরিষদ সচিব, এমনকি সাবেক প্রধান বিচারপতির নামও। রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে কাকে নির্বাচিত করা হতে পারে, এই আলোচনা ও গুঞ্জন নিয়ে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন গুজবই সত্যি হলো শুক্রবার, হয়ে গেল মূলধারার গণমাধ্যমের টপ নিউজ। দিনটির শেষ ভাগে পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী পদত্যাগের 90 দিনের মধ্যে জাতীয় সংসদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদের পরবর্তী অধিবেশন সেপ্টেম্বরে, ওই অধিবেশনেই নির্বাচিত করা হবে পরবর্তী রাষ্ট্রপতি। প্রশ্ন ঘুরছে, কে অলংকৃত করতে যাচ্ছেন দেশের 23তম সাংবিধানিক প্রধানের এই পদটি। বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া, জেল জুলুম ও নির্যাতন ভোগ এবং ক্লিন ইমেজের কারণে রাষ্ট্রপতি হওয়ার তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা 2001 সালে জোট সরকারের কৃষি প্রতিমন্ত্রী হিসেবে নিজের স্বচ্ছতাও প্রমাণ করেছেন। বিএনপির দুর্দিনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও পরবর্তীতে মহাসচিবের দায়িত্ব পালন করে দলের আস্থায় আছেন বর্ষিয়ান এই নেতা। নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দি থেকে বারবার নির্বাচিত এই নেতা দায়িত্ব পালন করেছেন জ্বালানি, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবেও। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনিও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মন্ত্রীও ছিলেন। এবার এখন পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাকে বসানো হয়নি। রাজনীতির বাইরে রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় এগিয়ে সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গ্রহণযোগ্যতা বিবেচনায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক পরিচয়ের বাইরে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব এম নাসিমুল গনির নামও বেশ আলোচনায়। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের গণবিভাগের সচিবের দায়িত্বও পালন করেন। এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা, একাধিক সিনিয়র সাংবাদিক, সাবেক বিচারপতি এবং কয়েকজন আমলার নামও রয়েছে এই তালিকায়। এমন তালিকা ও গুঞ্জনের মাঝে ভারমুক্ত করে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকেই 23তম রাষ্ট্রপতি করে দেয়া হতে পারে, এমন আলোচনাও রয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর জানা যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে প্রতিষ্ঠানটির 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 17 বছর ধরে আওয়ামী লীগ উন্নয়নের নামে অর্থ লোপাট করেছে, বাস্তবে তার কিছুই নেই। তিনি আরও বলেন, বিএনপি দেশকে ভালো অবস্থানে নিয়ে আসে আর আওয়ামী লীগ আবার পরিকল্পনাকে নষ্ট করে দেয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এটা তো বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, পরে জানতে হবে। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি এখন। আপনার মিটিং হবে,
প্লিজ সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সেপ্টেম্বরের পরবর্তী অধিবেশনেই দেশের 23তম রাষ্ট্রপতি পেতে চলেছে বাংলাদেশ। রাজধানীর সিডডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে যাচাই বাছাই করা হবে বলেও এ সময় জানান তিনি। আইনমন্ত্রী আরও জানান, পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে। এছাড়া রাজনৈতিক বিবেচনায় ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। একই অনুষ্ঠানে অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সোমবার থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিল ও বিচার কাজ শুরু হতে যাচ্ছে। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে। আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। এদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের নীতি নির্ধারণী ফোরাম, জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানে চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সেই ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি, তারা নেবেন। যদিও গণমাধ্যমে নানা কথা বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেইটাকে আমরা জানি না সেটা আসলে কি ঘটনা। উনি যেটা লিখিতভাবে গণমাধ্যমে সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে তার গুরুতর শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তো সেটাই আমরা জানি এবং সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। দেশের রাজনৈতিক অঙ্গনে এক বর্ণাঢ্য ও বহুমাত্রিক ব্যক্তিত্ব হাফিজ উদ্দিন আহমদ। রণাঙ্গনের এই বীর বিক্রম দেশ সেরা ফুটবলারের খ্যাতি কুড়ানোর পাশাপাশি রাজনীতির অঙ্গনে এঁকেছেন ব্যতিক্রমী জীবনের রূপরেখা। হাতে বন্দুক, পায়ে ফুটবল আর মাথায় দেশপ্রেমের মেলবন্ধনে গড়েছেন টানা 7 বার এমপি হওয়ার নজির। শুধু তাই নয়, পরিচ্ছন্ন রাজনীতি চর্চার সুবাদে স্পিকার নির্বাচিত হওয়া প্রথিতযশা রাজনীতিবিদই এখন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কিংবদন্তি এ গুণীর গৌরবোজ্জ্বল কীর্তিগাথা শোনাচ্ছেন জিয়াউল হক সবুজ। বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা হাফিজ উদ্দিন আহমদ। মেজর হাফিজ নামে বেশি পরিচিত খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা শুধু রণাঙ্গনে নয়, রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতায় নিজের নাম খোদাই করেছেন অনন্য এক উচ্চতায়। 1944 সালের 29শে অক্টোবর ভোলায় জন্ম নেয়া ক্ষণজন্মা এই পুরুষ একাধারে সফল ফুটবলার, সামরিক কর্মকর্তা এবং টানা 7 বারের সংসদ সদস্য। মুক্তিযুদ্ধে ভয়াবহ অভিজ্ঞতার কারণে বীরত্বপূর্ণ অবদানের জন্য যার নামের পাশে যুক্ত হয়েছে বীর বিক্রম খেতাব। বরিশাল জেলা স্কুল থেকে 1959 সালে ম্যাট্রিক এবং 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা হাফিজ উদ্দিনই যে একদিন বাংলাদেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন, সেটা কদিন আগেও ছিল অজানা এক অধ্যায়। আমার অভিজ্ঞতা হয়েছে 10টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার। এবারের নির্বাচনটাকে আমি সবচাইতে সুষ্ঠু নির্বাচন বলে মনে করি। হাফিজ উদ্দিনের কর্মজীবন শুরু 1968 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভের মাধ্যমে। শুরুটা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। 1970 সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ফুটবল দল এবং পরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করেন। পরপর 3 বার দ্রুততম মানব বা সেরা দৌড়বিদ হওয়ার গৌরব অর্জন করেন মেজর হাফিজ। তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবেও বছর দেড়েক সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তার দৌড়ের গতি রাজনীতিতেও ছড়ায় আলোর দুতি। সামরিক বাহিনী থেকে অবসরের পর রাজনীতিতে পা রাখা হাফিজউদ্দিন আহমদ ১৯৮৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়নে নিবেদিত প্রাণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ রেকর্ড সংখ্যক টানা ৭ বার সংসদে যাওয়ার গৌরব অর্জন করেন। গণতন্ত্র ছাড়া তো বাংলাদেশের উন্নয়ন সম্ভব না, গণতন্ত্র ছাড়া মুক্ত বুদ্ধির চর্চাও সম্ভব না। খেলার মাঠ, রণাঙ্গন কিংবা রাজনীতির মঞ্চ সব ক্ষেত্রেই সমান সফল হাফিজউদ্দিন আহমদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দলীয় ফোরামেও রয়েছে সফলতার স্বাক্ষর। এরই ধারাবাহিকতায় তারেক রহমানের বর্তমান মন্ত্রিসভায় শুরুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেলেও ১২ই মার্চ তাকে নিতে হয় স্পিকারের শপথ। আমি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সত্য ও ন্যায়ের পথে সদা তৎপর স্পিকারের দৃঢ় মনোবলের কারণেই সরকারি ও বিরোধী দলের কাছে তিনি আজ আস্থার প্রতীক। সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষ থেকেই যথেষ্ট সম্মানিত পূর্ব প্রদর্শন করা হয়েছে, ভবিষ্যতেও হবে। বহুমুখী প্রতিভার অধিকারী হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম উপাধি পাওয়ার পাশাপাশি ১৯৮০ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ফিফার অর্ডার অব মেরিট পুরস্কার পান। ব্যস্ততার ফাঁকেও গণতন্ত্র রিমান্ডে এবং রক্তে ভেজা ৭১ সহ বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন তিনি। পারিবারিক জীবনে সহধর্মিণী দিলারা হাফিজ ছিলেন তার ৫৪ বছরে পথ চলার সঙ্গী, যাকে স্পিকারের আসনে বসার কয়েকদিনের মধ্যেই হারান হাফিজউদ্দিন। ২ ছেলে ও ১ মেয়ের জনক সফল ব্যক্তিত্ব হাফিজউদ্দিন আহমদী এখন রাষ্ট্রের শীর্ষ অভিভাবক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত তাকেই সামলাতে হচ্ছে রাষ্ট্রপতির গুরুদায়িত্ব। আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেই বাংলাদেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে সরকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটি পৌঁছে দিতে চায়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। রাজধানীতে শুরু হয়েছে দুদিনের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আয়োজিত এই সামিটে প্রধানমন্ত্রী বলেন, এটি সাধারণ কোনো সম্মেলন নয়, বরং এই সম্মেলন আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলন মেলা। সম্মেলনে দেশি বিদেশি প্রযুক্তি বিশারদগণের উপস্থিতি সেমিকন্ডাক্টর শিল্পের সাথে জড়িতদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা, সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। সমগ্র পৃথিবী বা বিশ্ব একটা এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করছে। কম বেশি হয়তো আমাদের একটু ধারণা আছে, বিশেষ করে আমরা যারা এই ফিল্ডে কাজ করি না, আমাদের সামগ্রিকভাবে একটি ধারণা আছে যে বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। তারেক রহমান বলেন, নিজেদের মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশের সামনেও সম্মানজনক অবস্থান তৈরির এখনই সময়। বাংলাদেশের ৩,০০০-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে বিভিন্ন দেশের বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। বিশ্ব স্বীকৃত এইসব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারেও সরকারি বেসরকারি পর্যায় থেকেই উদ্যোগ নেওয়া জরুরি। ২০৩০ সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে।
এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই আপনাদের কাছে, বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব তৈরিতে, পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। সম্মেলন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সাথে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। নৌবাহিনী প্রধানও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাইকে ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। উপদেষ্টা বলেন, জুলাইকে অবহেলা করে, অস্বীকার করে বাংলাদেশকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয়। জুলাইয়ের চেতনাকে ধারণ করেই সরকার দেশকে এগিয়ে নিতে অঙ্গীকারাবদ্ধ। রুকনুজ্জামানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি স্মরণে শনিবার মহাখালীতে রাওয়া ভবনের হেলমেট হলে আলোচনা সভার আয়োজন করে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, জুলাইয়ের আহত, আন্দোলনে শরিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাইয়ের স্মৃতি স্মরণ করেন, প্রত্যয় ব্যক্ত করেন জুলাইয়ের চেতনায় অবিচল থাকার। জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সুরক্ষা, সম্মান এবং স্মৃতি সংরক্ষণ আগামীতে যে কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের জন্য ডেটারেন্স অথবা ভীতি হিসাবে কাজ করবে। এই আহতদের জন্য, এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য, এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এটা শুধুমাত্র আমার আপনার দায়িত্ব না, এই রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব এই আহত এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ানো। আমার ছেলে শাহিক আসাফ আলী আমিন ছাত্র জনতাকে পুলিশের এপিসির গুলি থেকে রক্ষা করার জন্য, সেই এপিসির ঢাকনা বন্ধ করার জন্য সাভারের মডেল মসজিদের সামনে এপিসির উপরে উঠে যায়। যখন সে ঢাকনা বন্ধ করতে যায় তখন এক খুনি পুলিশ তার বুকের বাম পাশে শটগান ঠেকিয়ে গুলি করেন। সাম্য, সামাজিক মর্যাদা, সুবিচার, ন্যায় বিচার, গণতন্ত্র, যেটার জন্য রক্তাক্ত হয়েছিল 71 সালে, আবার রক্তাক্ত হয়েছে 24 সালে, আমরা এ থেকে বের হয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করব। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম জুলাইকে ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। আমরা আমাদের হৃদয়ে অনেক রক্তক্ষরণ গত 17 বছরে জমা হয়েছে। মেজর সিনহা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং আমাদের অনেক ভাইদেরকে সিস্টেমেটিক্যালি মারা হয়েছে, জীবন থেকে অনেকগুলো স্বর্ণালী দিন কেটে নেওয়া হয়েছে। তো আমরা, আমাদের সরকার এই সব বিচারের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জুলাইয়ের ইতিহাস বিকৃতি নিয়ে সচেতন থাকার আহ্বানও জানান শামসুল ইসলাম। সশস্ত্র বাহিনীতে জুলাইয়ের প্রাসঙ্গিকতা উঠে আসে তার বক্তব্যে। জুলাইয়ের চেতনা কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এই চেতনাকে প্রাতিষ্ঠানিক সংস্কার, ন্যায় বিচার এবং জাতীয় ঐক্যের একটি স্থায়ী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সরকার ক্ষমতা এসেছে, আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি
সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই। অনুষ্ঠানে রাওয়ার চেয়ারম্যান জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করার আহ্বান জানান। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছে বিএনপি। দেশ থেকে দুর্নীতি, ফ্যাসিবাদ ও চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই চলবে। সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কারের পথে না হেঁটে উল্টো পথে হাঁটছে। সিলেট থেকে দীপু সিদ্দিকীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার দুপুরে নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হয়। সমাবেশে জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, হাসিনাকে তাড়ানো হয়েছে। বর্তমান সরকার যদি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, জনগণ তাদেরও তাড়াবে। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ জোটের কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম অভিযোগ করেন সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে এবং সংস্কারের পথে না হেঁটে উল্টো পথে হাঁটছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে, 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। তার দাবি, প্রয়োজনীয় সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছে না। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীতে গ্যাস সংকট তীব্র হচ্ছে। বিপাকে পড়েছেন সিএনজি ও গ্যাস চালিত যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে একদিকে যেমন কমছে আয়, অন্যদিকে মালিকের দৈনিক জমা ও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। ওমর ফারুকের রিপোর্ট। তেলের পর এবার গ্যাস পাম্পে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে চালকদের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে চলবে সংসার। গায়ে না চললেও থেমে নেই হিসেবের খাতা। মালিকের প্রতিদিনের জমা ঠিকই গুনতে হচ্ছে চালকদের। একদিকে আয় নেই, অন্যদিকে জমার চাপ। সংসারের বাজার, সন্তানের পড়াশোনা, ঘরের খরচ সবকিছুই যেন অনিশ্চয়তার অন্ধকারে। আমাদের বউ বাচ্চাও পালতে পারবো না, মাহাজন তো 1 টাকাও নেয় না, শুধু প্রাইভেটে খেয়ে দেয়। আমাকে সিএনজি ড্রাইভারের সাথে খুব অত্যাচার করে এই পাম্প দারোয়ানেরা, বুঝছেন। ফ্যামিলি চালা খুব টাফ ব্যাপার। এখন ভাড়া মারা যায় না ভাই, জমা ওঠে না গাড়ির। কিভাবে জমা দেবো আর কিভাবে সংসার চালাবো? মালিকের 400-500 টাকা দিয়ে তো আমরা পাই না, আমরা খুব বিপদে আছি। গ্যাস সংকটের কারণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। চালকরা বলছেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা চলছে। এ পর্যন্ত প্রায় 8টা-6টা পাম্প ঘুরলাম, প্রায় 4-5টা পাম্প বন্ধ। অবশেষে আমি হলি ফ্যামিলি মগবাজার আইসা সিরিয়াল দিয়ে প্রায় 3 ঘন্টা 48 মিনিট পরে আমি এখন পাম্পের ভিতরে ঢুকতে পারলাম। প্রতিটা পাম্পেই আঙ্গর কোনো সিরিয়াল নাই। আমরা 50-100 টাকা ঘুষ দিয়া এরকম করে গাড়ি লইয়া আমরা চালাইতেছি। হয়তো পামালারা গ্যাস দাম বাড়ানোর জন্য এই সংকটটা আর কি দেখা যাচ্ছে। 125 টাকার গ্যাস পাইছি, 2:30 বাজে আইয়া, এখন আবার গাড়িতে গ্যাস নাই। গ্যাস যা পায় তাতে আমাদের গাড়ি চলে না। গ্যাসের সংকট দিতে, গ্যাসের দামটা বাড়াইলে আর সংকট থাকবো না। লাইনে গ্যাস নাই, রাত জায়গায় গ্যাস নিতে হয়, ভাড়া যাত্রীদের কাছে ভাড়া চাইলেও ভাড়া পাই না আমরা। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন
লাইনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি। এই সংকটটা এরকম ছিল না, আর যে চাপ মনে হয় না, মানে এটা কবে ঠিক হবে জানি না। এটা মনে হয় সরকারের একটু দেখা দরকার। আগে এরকমটা ছিল না, এখন ইদানিং এই 2-3 দিন একটু বেশি প্রবলেম দিচ্ছে। যেখানে 220 টাকা পেশার কথা সেখানে পেশা আছে মাত্র 100। 1 সপ্তাহ ধরে গ্যাস পাচ্ছি না, বুঝছেন। রাত তো একটু, তাহলে দিনের বেলা গ্যাস থাকে না। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে দৈনিক 45 থেকে 50 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। টানা 1.5 মাসেরও বেশি সময়ের আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয়েছে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমের পোস্টে ভারতের যুব সমাজের দাবিকে শ্রদ্ধা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তার পদত্যাগকে ভারতের সংবিধানের বিজয় হিসেবে দেখছে ককরোচ পার্টি। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মনে করেন, অন্যায়ের বিরুদ্ধে তরুণ সমাজের এই জয় মোদী সরকারের গদি কিছুটা নাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে দেশ চালাতে গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে নরেন্দ্র মোদীকে? ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি। সঞ্জিদা ইসলাম তন্নি, ডেস্ক রিপোর্ট। এই বিজয় তারুণ্যের, এই বিজয় দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে লাখো স্বপ্নবাজ তরুণের জয়। তারা জানান দিল, অনিয়ম দুর্নীতির শিকড় যত গভীরেই থাকুক না কেন তা উপড়ে ফেলার ক্ষমতা রাখে তারা। তারা জেনজি, তারা জানে মোবাইল থেকে চোখ তুলে কিভাবে ছেঁটে ফেলতে হয় দুর্নীতিবাজদের। তাই তো এই উল্লাস কেবল তাদেরই মানায়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের পর এভাবেই নিজের সহযোদ্ধাদের সাথে বিজয়ের আনন্দ ভাগ করে নেন ককরোচ পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। টানা 1.5 মাসেরও বেশি সময় ধরে ভারতের জেনজিদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে মোদী সরকার আর ককরোচ জনতা পার্টি সিজেপির 3য় দফার আলোচনা শুরু হতে বাকি ছিল মাত্র 1.5 ঘন্টা। বৈঠকে দাবি মেনে নেওয়া হবে নাকি দাবি আদায়ে আরও জোরালো আন্দোলনে নামতে হবে তা নিয়ে যখন দ্বিধায় আন্দোলনকারীরা, ঠিক তখনই পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি জানান, ভারতের যুব সমাজের ন্যায়সঙ্গত দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সরে দাঁড়ালেন তিনি। গেল 10 দিন ধরে বিক্ষোভকারীদের ওপর সহিংসতার নানা ঘটনায় দুঃখ প্রকাশ করেন ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দেয়া এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছিল সিজেপি। মোদী সরকারের 2 মন্ত্রীর সাথে সিজেপির 2 প্রতিনিধির বৈঠকের পর শুক্রবার এই 2 দাবি মেনে নেওয়া হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানতে 24 ঘন্টা সময় নিল বিজেপি। সরকার সব দাবি মেনে নেয়ায় উচ্ছ্বসিত ভারতের জেনজিরা। এটাকে ভারতের সংবিধানের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে তরুণ সমাজের এই বিজয় উদযাপন করছেন অভিভাবক মহলও। অন্যায়ের বিরুদ্ধে এই আন্দোলনে অভিজিৎ দীপকের সাহসী নেতৃত্বের প্রশংসা করছেন তারা। আন্দোলন সফল হওয়ায় সব আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানায় ককরোচ পার্টি। এরপরই খালি হয়ে গেল 1 মাসের বেশি সময় ধরে হাজারো বিক্ষোভকারীর প্রতিবাদ স্লোগানে মুখর থাকা যন্তর মন্তর। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এরই মধ্যে দেশের তথ্য, যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটিকে সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কিভাবে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়, এটাই এখন বড় চ্যালেঞ্জ। শনিবার রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড 2026 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান না থাকলে যে কোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে নেয়ার কথাও বলেন তিনি। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতি সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল, কিন্তু সভ্যতার পথ চলায় মানুষ এখন আর একা নয়। মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী 15 আগস্ট বিশেষ স্মরণ সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমনটা জানিয়ে বলেন, 2024 সালের 18 জুলাই ছিল গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মোড়। বুলেট উপেক্ষা করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রামপুরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন। তাদের এই আত্মত্যাগ ও ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী 15 আগস্ট রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই আন্দোলনে শহীদ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সম্মাননা দেবেন। ইশরাক হোসেন আরও বলেন, আহত জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি জানানো হবে। জুলাই আন্দোলনে কারো অবদান খাটো করে দেখার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে 16টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সেখানে আমাদের অনুষ্ঠানকে অলংকৃত করবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য দিবেন এবং প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলন করেছিলেন, পরবর্তীকালে আমরা যেটা লক্ষ্য করেছিলাম তাদেরকে অনেকটা দূরে ঠেলে সরিয়ে দিয়ে এক প্রকার তাদের যে অবদানটিকে সেটিকে খাটো করা হয়েছিল, আমরা সেই জায়গা থেকে সরে আসতে চাই। আমরা সকলেই যারা আন্দোলন সংগ্রামে যার যার ক্যাপাসিটিতে পার্টিসিপেট করেছেন সকলকেই আমরা তাদের যথাযোগ্য সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদান করতে চাই। রাজধানী কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যা চেষ্টার পেছনে কাজ করেছে পেশাদার ভাড়াটে খুনিরা। পুলিশ একজনকে আটকের পর বাকি খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে। এই ঘটনায় টার্গেটে থাকা হাফিজুল বাবু বলেছেন, তাকে হত্যার জন্যই এসেছিল খুনিরা। পল্লবীর ঘটনায় মামলা করেছে নিহতের ভাই। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 11টার পর কাফরুল থানাধীন শেরেবাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও দুজন। পালিয়ে যাবার সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে আটক করে স্থানীয়রা। রাজনৈতিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। মারছে কেন ভাই? এটা হলো প্রতিপক্ষ, যারা মনে করুন জনপ্রিয়তা পাচ্ছে না এলাকায় জনপ্রিয়তা পাচ্ছে না। চিনছেন আপনি? চিনি না বলতে শুটার যারা তিনজন, ওরা শুটার তিনজন আছে ভাই। ঘটনার পর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আবির নামের এক ছাত্রদল কর্মীকে স্থানীয়রা থানায় দেন। তবে পরিবারের দাবি এই ঘটনার সাথে জড়িত নয় সে। আবির ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সদস্য, সে ছাত্র আন্দোলন করে, সে জুলাই যোদ্ধা, তাকে উদ্দেশ্যমণ্ডিত করেই তাকে আনা হয়েছে। ও মার্ডার কিভাবে করবে? ও পোস্ট দিছে, যেহেতু দলের লোক তাই তো একসাথে পোস্ট দিছে, এটা তো কোনো অপরাধ না। আর আমার কথা হচ্ছে, যদি অপরাধ হয় তাহলে আপনারা পুলিশে দেন। স্যার, বাসার সামনে মায়ের সামনে ছেলেরে মারছে, আমার মা হার্টের রুগী, আমার মা অসুস্থ হয়ে গেছে স্যার। রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা বলে দাবি হাফিজ বাবুর। এই প্রশ্নের উত্তরে আসছে, জনির সাথের স্বেচ্ছাসেবক দল করে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ নাম একটা ছেলে আছে। ও আমাদের এলাকার আগে সিএনজি ড্রাইভার ছিল, পরবর্তীতে জনির রাজনীতিতে ইনভলভ হয়ে ও এখন স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক। পুলিশ বলছে পরিকল্পিতভাবে মাঠে নেমেছিল পেশাদার ভাড়াটে খুনি। এরা পেশাদার কিলার, হয়তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে। যিনি অ্যারেস্ট আছে উনি তো একটু বিক্ষিপ্তভাবে কথা বলে, তো সেই জন্য আমাদের ওনার কথাটা আমরা নিতে পারতেছি না। রাজধানীর ভেতর এমন ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্টিকে একটু চিল্লাইতে মানা করেন। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে 15তম আসরে স্বাগতিক বাংলাদেশ। এই নিয়ে চতুর্থবার দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। শনিবার বর্ণাঢ্য আয়োজনে লোগো উন্মোচন হয়েছে স্থানীয় এক হোটেলে। আগামী 4 থেকে 17 নভেম্বর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ঢাকায়। চতুর্থবারের মতো সাফের আয়োজক বাংলাদেশ। 1993 সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা আর এর আগে 3বারের আয়োজক
আয়োজক ছিল বাংলাদেশ। 2003 সালে প্রথমবার স্বাগতিক হয়ে জিতেছিল শিরোপা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর 2009 ও 2018 সালে সাফের আসর বসেছিল বাংলাদেশে। ওই দুই আসরে গ্রুপ পর্বই টপকাতে পারেনি স্বাগতিকরা। এবারের আসরে সুষ্ঠু আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। আসরে সাফের সব সদস্যদের অংশ নেবে আশা করছে বাফুফে। তবে ফিফা সাসপেনশনে আছে নেপাল। নির্ধারিত সময়ের মধ্যে সাসপেনশন না উঠলে নেপালকে ছাড়াই হবে আগামী সাফ চ্যাম্পিয়নশিপ। 1 আগস্ট ভুটানে হবে 7 দলের এই টুর্নামেন্টে ড্র অনুষ্ঠান। 23 বছর আগে ঘরের মাঠে সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে শিরোপা জয়ের প্রত্যাশা ফুটবলারদের। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়ায় বাংলাদেশ কোচ টমাস ডুলি আশাবাদী শিরোপা জয়ের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।